দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাসিবুল্লাহ। আমার অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, আছেন জনাব ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। এছাড়াও আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। আমরা ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট যে মানবতা বিরোধী অপরাধ মামলা, সেখানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের তৎকালীন যিনি আইজি ছিলেন তার বিরুদ্ধে রায়ের তারিখ 13 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পড়ছে। 13 তারিখ ঢাকায় আওয়ামী লীগ লকডাউনের আহ্বান জানিয়েছে। দলটির অনেক পলাতক নেতার ফেসবুক পেজে তারা 13 তারিখটা পিন ডাউন করেছে এবং তারা বলছে যে ঢাকা লকডাউন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল বলেছিলেন যে এই লকডাউন নিয়ে শঙ্কার কিছু নাই। কিন্তু আজ সারাদিনে যে ঘটনাগুলো ঘটলো, রাজধানীতে 10টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 10টি বা 11টি, 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এখন আসলে আমরা কি শঙ্কিত হব নাকি হব না আমরা বুঝতে পারছি না। না জি, আপনাকে ধন্যবাদ। শুরুতে প্রথম বলি যে আওয়ামী লীগ আমাদের জন্য সবসময় গত 15 বছরে 16 বছরে যেমন শঙ্কার কারণ ছিল, আগামী অনেক বছর শঙ্কার কারণ হয়ে থাকবে। আওয়ামী লীগ ইটসেলফ একটা শঙ্কার কারণ বলেই আপনি যদি খেয়াল করেন যে সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। সো ওই বিবেচনায় আওয়ামী লীগ যে এখন পর্যন্ত, ধরুন আপনার খুব পলিটিক্যালি যদি আপনি এভাবে বিবেচনা করেন, আপনি আওয়ামী লীগ যেই ভয়াবহতম অপকর্ম করেছে দেশে, যে বিপুল পরিমাণ মানুষ হত্যার পর তাদের প্রধান পালিয়ে গেলেন, অনেক অনেক শীর্ষ নেতাই পালিয়ে গেছেন, অনেকে আবার দেশে অবস্থান করছেন। সো আওয়ামী লীগ যদি পলিটিক্যালি কাম ব্যাক করার চিন্তা করতো তাহলে পলিটিক্যালি চিন্তা করতো, সন্ত্রাসী কায়দায় না। আওয়ামী লীগ প্রতিনিয়তই কিন্তু এখন তাদের বক্তব্য, বিবৃতি, ফেসবুকের অ্যাক্টিভিটিস যেখানেই দেখেন না কেন, আপনি একটিও স্টেটমেন্ট, একটিও পোস্টার, একটিও ফেসবুক পোস্ট আপনি সম্ভবত দেখাতে পারবেন না যেখানে পলিটিক্যালি সে কোনো জায়গায় ডিফেন্ড করছে, পলিটিক্যালি কোনো কথা বলছে। সব জায়গায় এখনও সেই আক্রমণের মোডেই আছে, প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যক্রমের মধ্যেই আছে। সুতরাং আওয়ামী লীগ ইটসেলফ একটা আশঙ্কার কারণ। সেই জায়গায় আপনি হয়তো বলবেন বা আমিও বলি, সেই জায়গায় রাষ্ট্রের যারা দায়িত্বে আছে পরিচালনার, তাদের দায়িত্ব হচ্ছে নাগরিকদেরকে এই সংখ্যা থেকে মুক্ত রাখা। সরকার আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে অবগত, তারা কিছু জায়গায় নাশকতা করছে, আপনি বলছিলেন, দেখা যাচ্ছে সেগুলিকে প্রতিরোধ করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় অভিযান হচ্ছে, যারা নানান ধরনের পরিকল্পনা করছে, অনেক লোক অ্যারেস্ট হয়েছে এর মধ্যে। সুতরাং সরকার এই আওয়ামী লীগের কর্মসূচি বা 13 তারিখকে ঘিরে আওয়ামী লীগ যে ধরনের পরিকল্পনা করছে, আওয়ামী লীগের সেই পরিকল্পনা যারা জড়িত তাদের অনেকেই ইতিমধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আর এই বিষয়ে সরকারের কোনো ধরনের নমনীয়তার কোনো জায়গা নেই। সর্বোচ্চ কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কাজ করছে। জি, আপনি বলছিলেন যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু অ্যারেস্ট করার পরও যখন 10টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজকে রাজধানীতে, 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, তখন আসলে মানে অ্যারেস্ট যাদেরকে করা হচ্ছে তারাই পুরো বিষয়টি, যেমন এর আগেও আমরা দেখেছি যে অনেক অ্যারেস্টের ঘটনা ঘটে, কিন্তু দেখা যায় যে যারা এই বিষয়ের সাথে জড়িত তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। সেই ধরনের ঘটনা কি ঘটছে মনে হচ্ছে? সেটা আপনিও বলতে পারেন না, আমিও নিশ্চিত করে বলতে পারি না। আমরা শুধুমাত্র যারা নানান পরিকল্পনার সঙ্গে জড়িত, এখন এই পরিকল্পনার সঙ্গে তো 1 জন 2 জন বা 3 জন জড়িত এরকম বিষয় নয়। পরিকল্পনার সঙ্গে যারা জড়িত, যারা নানান জায়গায় অর্থায়ন করছে, যারা নানান জায়গায় বৈঠক করছে, তাদেরকে তথ্যের ভিত্তিতে অ্যারেস্ট করা হচ্ছে। অপরদিকে এই যে ধরুন একটা বৈঠক থেকে কয়েকজনকে অ্যারেস্ট করা হলো, বা একটা পরিকল্পনা আছে জেনে একজনকে তার বাসা থেকে অ্যারেস্ট করা হলো বা অন্য কোথাও থেকে অ্যারেস্ট করা হলো, এর মানে এই না যে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে তার সকল পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব। সে জায়গায় কাজ করছে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী। অপরদিকে তারা যদি কোনো এক জায়গায় একটা ধরেন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটালো, কোনো এক জায়গায় বা হুট করে ককটেল বিস্ফোরণ ঘটালো, মোটরসাইকেলে 2 জন আসলো, পিছন থেকে একজন ককটেল মেরে চলে গেল, এটা তো একটা শঙ্কার বিষয়। তো সেক্ষেত্রে এটাকে মানে ফেস করার জন্য, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফয়েজ আহমেদ, আইন শৃঙ্খলা রক্ষায় আসলে সরকার কি ধরনের কাজ করছে সেটি কি খুব একটা দৃশ্যমান হচ্ছে? কারণ আজকের রাত 10টার খবরের শিরোনামগুলো যদি একটু আপনাকে বলি। আবারও পুরান ঢাকায় প্রকাশ্যে খুন, মামলার হাজিরা দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী মামুন। এবার মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে বিএনপি কর্মীর প্রাণহানি, ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। রাজধানীর কয়েক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এবং 13 নভেম্বর আওয়ামী লীগের নাশকতা সংখ্যা। এটি আমাদের প্রথম 3টি হেডলাইন আজকের খবরের।
প্রথম কথা হচ্ছে আপনার হেডলাইন বা আপনার রানডাউন যেভাবে তৈরি হয়, নিউজ এডিটর যেভাবে করেন, একটা খবরের সঙ্গে যখন সম্পৃক্ত আরেকটা খবর থাকে সেটাকে পাশাপাশি রাখার চেষ্টা করেন, সেটা তো আছেই। সুতরাং যখন আপনি কোনো এক ধরনের নাশকতার ব্যাপার থাকবে, অপরাধ সংগঠিত হবে, সে একসাথে নিয়ে আসবে, সে কারণে একসাথে থাকবেই, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং ঘটনাগুলি নিয়েও কোনো আপত্তি নেই যে এই ঘটনাগুলি ঘটেছে, সেটা আসবেই। আমরা তো অন্তত একটা থ্রেটের মধ্যে এই মুহূর্তে থ্রেট দিয়ে তারা বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে সেটা দেখছি। আবার কিছু কিছু ঘটনা তো নানান সময় ঘটছে, এর মধ্য দিয়ে আপনি পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে মূল্যায়ন করতে পারবেন না। আপনি ধরুন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, করা হচ্ছে তাদের দ্বারাও তো কোনো ঘটনা নাশকতা সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, সেটা তো ট্যাকেল দেওয়া যাচ্ছে তাদেরকে ধরার মধ্য দিয়ে। আবার যাদেরকে ধরা যাচ্ছে না তারাই তো ঘটনা ঘটাচ্ছে। তা কোনো কোনো ক্ষেত্রে যেমন আপনি চার্চের সামনে, স্কুলে যে বোমা হামলার ঘটনা ঘটেছে, আরো খারাপ কিছু হতে পারতো, সেটা ডেফিনেটলি হতে তো পারতোই। আপনি সেক্ষেত্রে যদি আপনার যাদেরকে ধরছে এদের ধরার মধ্য দিয়ে তো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। আমি এখানে আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল আওয়ামী লীগের রেজিমে, সে সময়ও প্রত্যেকটি রায়কে সামনে রেখে সরকার নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, তারপরেও নানান ঘটনা কিন্তু ঘটেছে। আপনি দেখুন তাহলে সেই সময় তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী এখনকার মতো দুর্বল ছিল না। সে সময়ও মানে হুট করে একটা জায়গায় এসে একটা ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা। সো এই চেষ্টাগুলি হুট করে আসলে সামাল দেওয়া যায় না। হুট করে তো ওখানে গিয়ে মানে পুলিশ তো আগে থেকেই জানছে না যে একটা মোটরসাইকেল কারণ বাজার থেকে এসে বাংলা মোটর একটা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যাবে। যতটুকু চেষ্টা করা হচ্ছে যে আপনি সংগঠিত বড় কোনো হামলা যেন তারা করতে না পারে, তাদের সেই শক্তির জায়গাটা নষ্ট করে দেওয়া, সেটা আশা করি সম্ভব হয়েছে। 13 তারিখ নিয়ে সেই বিবেচনায় কোনো আশঙ্কার জায়গা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শকদের জানিয়ে রাখি যে জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, তিনি আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই। এবার আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, অন্য প্রসঙ্গে যেতে চাই। এবার 3 নভেম্বর উপদেষ্টা পরিষদের যে বৈঠক হলো, এরপর সরকার 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছার। 5 নভেম্বর আমরা দেখলাম যে জামায়াত 2 সদস্যের একটি কমিটি করে বিএনপিকে আলোচনার আহ্বান জানালো, বিএনপি সেটিতে সাড়া দেয়নি। এরপর গণতন্ত্র মঞ্চ, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ মিলে একটা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে আমরা শুনেছি, সেটিও সফল হয়নি। কিন্তু সেই উদ্যোগের সাথে তো আপনি ছিলেন, একটু যদি আমাদেরকে বলেন যে কেন সেই আলোচনার উদ্যোগ সফল হলো না? এটা ওই রকম করে একটা উদ্যোগ বললে পুরোটা বলা হয় না। আমরা আগে থেকেই তো অনুভব করছিলাম যে রাজনৈতিক দলগুলো যত বেশি সম্ভব ঐক্যবদ্ধ থাকা উচিত। এই জন্যে যখন আপনার সই করা হয়নি শরৎ, তার আগেও আমরা অন্যান্য দলের সাথে কথাবার্তা বলেছিলাম। এইবারও আমরা এরকম মনে করলাম, যেহেতু এর মধ্যে আমরা এই 3টা দলের সাথে মানে এই এনসিপি, এবি পার্টি এবং নূরের গণপরিষদ, এদের সাথে আগে আমরা 2বার বসেছিলাম। এই বসাটা কোনো এজেন্ডাভুক্ত ছিল না। আমরা মাঝে মাঝে এরকম বলি যে আমাদের গণতন্ত্র মঞ্চ যেমন আমরা চলতে চলতে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা শুরুই করেছিলাম এরকম করে যে আমরা একদম তত্ত্ব সব মিলিয়ে তারপরে রওনা হবে, এরকম দরকার নেই। অনেকগুলো আছে একেবারেই কমন, যেখানে আমরা খুব সহজে ঐক্যবদ্ধ হতে পারি। তো এগুলো নিয়ে চলতে থাকি। তখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, ও যে একে জেলের মধ্যে নির্যাতন করে হত্যা করে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা হাঁটতে শুরু করেছি। চলতে চলতে পরে তো গণতন্ত্র মোর্চা হলো। এইখানে আমরা এরকম মনে করছি অনেকগুলো বিষয় এক থাকতে পারে, তার মধ্যে বিশেষ করে এই পরিবর্তনের পরে আগামী নির্বাচনটা আমরা কমনলি স্কোয়ারলি ফেস করতে পারি কিনা, এটা কথাবার্তা বলবো। সেইভাবেই কথাটা হয়েছে। ফলে ধরেন একদম সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে যে এইটা নিয়ে আমরা বসি এরকম না। সর্বশেষ বসাটা এরকম হয়েছিল যে সেইখানে আমরা সরকারের এই অ্যাপ্রোচের প্রেক্ষিতে আমাদের কোনো করার আছে কিনা এটা আলোচনা করেছিলাম। সবার মত একরকম হয়নি। কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে ধরেন একটা দলের মধ্যেই 2-3 রকম ওপিনিয়ন পাওয়া গেছে, ফলে ওখানে তো আলোচনা এগুলো যায় না। ওই আইডিয়া আমরা বাদ দিয়েছি। আমরা জানি যে জামাত ইসলাম যেটা আহ্বান করেছিল, আমি জামাত ইসলামকেও জিজ্ঞেস করেছিলাম, বিএনপিকেও জিজ্ঞেস করেছি, ওরা কেউ ডাইরেক্টলি নেগেটিভ বলেনি। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আচ্ছা ঠিক আছে আমরা পরে বসবো বা কীভাবে বসবো কী করব ওরকম করে ছেড়ে দিয়েছেন। তবে টোন থেকে বোঝা গেছে যে তারা তাদের সঙ্গে বসতে এখন আগ্রহী নন। আর আমাদের নিজেদের কাছে যেটা বেশি মনেছে সেটা আমি মনে করি বলা উচিত, তা হলো যে
এই সমস্যাটা সরকারের অ্যাকশনের কারণে তৈরি। কিভাবে সেটি? সরকার হুট করে যেরকম যেটা অ্যাগ্রির কথা হয়ে গেল সেটা বাদ দিয়ে দিল, লাইক ডিসেনশন। দেখেন, আমরা গণতন্ত্র মঞ্চ যে 6টা দল করি, আমাদের সবার ওপিনিয়ন ছিল যে এই রকম এতগুলো ডিসেনশন নিয়ে একটা গণভোট হয় না, কারণ ওপিনিয়ন দেওয়ারই সুযোগ থাকে না। হাঁ বা না মার্কে যদি 4-5 রকম ওপিনিয়ন হয়, 4-5 রকম প্রশ্ন হয়, তখন সেটা মিলবে কীরকম করে। কিন্তু তারপরেও বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটা করেছিল এগুলোকে আমরা একটা প্যাকেজ করি, প্যাকেজ লাইক প্যাকেট, এটার মধ্যে বদ্ধ থাকলো। আমরা কমনলি দিয়ে দিলাম যে আপনারা সমর্থন করেন কিনা জুলাই সনদ। সবাই এসলো বলবে, পরে আমরা খুলবো তো নিশ্চয়ই সংসদ বসলে, তখন দেখলাম এর মধ্যে তো এরকম সমস্যা আছে, আবার দরকার হলে একটা দুটো গণভোট করতে পারি। এবং অলমোস্ট ধরেন হোল হাউসের স্পিরিটটা ছিল যে আমরা এটা মেনে নিলাম, সেটা আপনি বদলে দিলেন। এবং তার চেয়ে বড় কথা, ডিসেনশনটা বাদ দিলেন। আমরা কিন্তু ডিসেনশনের বিপক্ষে। কেন? আমরা মনে করি যে মূল স্পিরিটটা ছিল, লড়াইটা যে করেছি সেটা রিটার্ন অফ ফ্যাসিজম যাতে ইম্পসিবল করা যায়, তার জন্য লিগ্যাল কাভারেজ কীভাবে করা যায় সেগুলো করব। সেই ধরনের প্রস্তাবনা ছিল অনেকগুলো, যেগুলো তারা রাজি হয়নি। আমরা তাদেরকে পার্সিউ করানোর চেষ্টা করেছি, বলেছি যে আপনারা আইদার ডিফারেন্স কমান। রাজি হয়নি? বিএনপি, জামায়াত? হ্যাঁ, তারাই তো এই ব্যাপারে ডিসেনশন দিয়েছে। অন্যান্য ডিসেনশন যাই থাক না কেন, এগুলোই মূল হয়েছে যেগুলো গণতন্ত্রের উত্তরণের জন্য সমস্যা তৈরি করতে পারে। তো তাদেরকে আমরা এটা পার্সিউ করতে গিয়েছি, তখন তারা রাজি হয়নি এবং এই ব্যাপারটা চলেছে। ফলে ওরা কিন্তু এক্সপ্লেন করেছে ডিসেনশন মানে এরকম নয় যে আমরা 10 জন মিলে বসেছি, আলোচনা করছি, 8 জনে একটা মত আছে আর আমরা 2 জন মত ভিন্ন দিয়ে যাত্রাটা বন্ধ করে দিচ্ছি, তা না। ঠিক আছে, আপনারা এগোন, আমি ডিসেনশন করে ডিসেন্ট দিয়ে আমি বলছি আপনারা এগোন, কিন্তু ওরা তা বলছে না। আমরা ডিসেন্ট দিলাম, যখন পার্লামেন্ট বসবে তখন আমরা আমাদের এই ওপিনিয়ন নিয়ে ইলেকশনের সময় পাবলিকের কাছে যাব এবং সংসদের মধ্যেও আমরা দেখব হুইজ মেজরিটি, সেখানে মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আমরা আপনাদের প্রস্তাবই মানব তার কথা নয়, যদি আমাদের পক্ষে জনরায় হয় তাহলে আপনারাও আমাদের মানবেন। তার মানে এটা ভিন্ন মত। ডিসেনশন যে অর্থে বলে সেটা বলে না। এইটা নিয়েও কিন্তু তখন আপনি ওই কমিশন বলেন বা সরকার বলেন, তারা একমত হয়েছেন বা আমাদেরকে বলেছে। যেমন আমি নিজে এটা বলেছিলাম এরকম করে একটা ভোট হতে পারে না, তারপর এটা হলো। এখন তারা বদলে দেবেন কেন? এটা যে ওরা বলেছে ওয়াদার বরখেলাপ করা কিংবা মানে যেটা প্রদত্ত ওয়াদার সাথে মানে উল্টোটা করা, এগুলো আমি মনে করি যে কারেক্ট কথা বলেছে। তাছাড়া কিছু কিছু জিনিস নতুন নতুন যোগ করেছে। যেদিন সনদ পড়া হয় সেদিন ওই যে আর্টিকেল 5 যেটা চেঞ্জ করে দিল, তার সাথে সাথে যিনি পরিচালনা করছে তিনি বললেন যে আমরা এটা আজকে পড়ছি, কিন্তু 31 তারিখ পর্যন্ত আমাদের মেয়াদ আছে, এর মধ্যে এটা আমরা আরও সংবর্ধিত করতে পারি, আরও পরিবর্তন করতে পারি, আরও অ্যামেন্ডমেন্ট এটার মধ্যে আনতে পারি। হাউ কাম? আপনি একটা ডকুমেন্ট সই করেছেন, পারেন না তো, দলিল হয়ে গেলে পারেন না, যেহেতু আমরা সই করছি। কিন্তু এরকম বললেন। এই সব কিছু মিলে আমি মনে করি গভর্নমেন্ট এত কাঁচাভাবে হ্যান্ডেল করেছে পুরো বিষয়টা যে যার জন্যে এই সমস্ত ডিফারেন্সগুলো আবার সারফেসড হয়েছে। এইটা তারা চাপা দিয়ে কাজটা করতে পারতেন। আমাদের ভাবা দরকার সবচেয়ে বড় এখন সংস্কারের জন্য দরকার একটা কোয়ালিটিফুল অ্যাকসেপ্টেবল টু অল ইলেকশন, সেটা যাতে হতে পারে। কিন্তু তারা সেইটাই আউলে দিয়েছেন একভাবে এবং তার জন্য আটকে গেল। এখন ধরেন বিএনপি আর জামাত বসলো, বিএনপি কি বললো আমাদের যে ডিসেন্ট সেটা কেন বাদ হলো সেটা দেন। জামাত বলতে পারবে নাকি যে না আমরা ডিসেন্ট অ্যাকসেপ্ট করছি? তাদের তো সে রাইটটাই। বা আমরা কি বলতে পারবো? গভর্নমেন্টকে বলতে হবে যে তারা কিভাবে দেবে। ইলেকশন কী বলে কমিশনকে বলতে হবে, সংস্কার কমিশন বা ঐক্যবদ্ধ কমিশন। তারা বসবে না, হাতটা ধুয়ে বললো যে 7 দিনের মধ্যে তোমরা সবাই করে ফেলো। মানে দিজ আর 2 months। এইটা একেবারে নভিস তো বটেই, তার সাথে সাথে আমি বলবো যে এক ধরনের উদাসীনতা অবহেলার মতো কাজ হয়েছে, যে কারণে এইটা যে মিশবে না মিলবে না এটা তো বোঝাই কথা যে একসাথে বসতে পারবে না। আমরা চেষ্টা করেছিলাম, আমরা দেখি যে এটা হবার না, কারণ আমাদের হাতে তো নেই, কেউ করতে পারবে না এটা। জি, জনাব মাসুদ কামাল, সরকারের কি আসলেই কিছু করার ছিল? এই যে বিএনপি জামায়াতের যে এক ধরনের উল্টো অবস্থান ছিল পুরোটা সময়, সরকারের কারণেই কি এটি শেষ পর্যন্ত আর একটা, যেটি মান্না ভাইয়ের কথায় মনে হচ্ছিল যে একটা সলিউশনের দিকে আমরা যাচ্ছি, তারপর সেখান থেকে আবার হঠাৎ করেই তাদের কাঁচা হ্যান্ডলিংয়ের কারণে এই জিনিসটা সমাধান হলো না? আসলে আপনারও কি সেরকম মনে হয় কিনা? আমার তাই মনে হয়। মান্না ভাই যে কথাটা বললেন এই কথাটা থেকে আপনি কোন পয়েন্ট, উনি তো একদম ভেতরে ছিলেন, আপনি বলেন কোন পয়েন্টটাকে আপনি অস্বীকার করবেন?
এই ঝামেলাটা কে পাকাইছে? গভর্নমেন্ট পাকাইছে। গভর্নমেন্ট বলতে ঐক্যমত্য কমিশন পাকাইছে। যে কথাটা বললেন যে একটা সিগনেচার হয়েছে রে ভাই, আপনি এটা পাল্টান কীভাবে? আপনি ইচ্ছে হলে আপনি পাল্টাই দিলেন, এবং পাল্টাই দিয়ে ওনারা কিন্তু আবার উড়াল দিছে। আলী সাহেব তো উড়াল দিয়ে চলে গেছে, ঘরের পাখি ঘরে ফিরে গেছে। তাহলে এখন এটা দায়িত্বটা কে নেবে? এই কমিটির চেয়ারম্যানকে ডক্টর ইউনূস। উনি মানেন আর না মানেন, উনি তো চেয়ারম্যান। উনি বলবেন আমি কিছু যাই না, যাই না বলে তো হবে না, কাজে উনি তো মেইন লোক। তো উনি জানেন না ওনার কমিটি কি করছে? উনি কেউ জিজ্ঞাসা করছেন কি হচ্ছে জিনিসটা? বিএনপি যে বলেছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এটা তো 100% কারেক্ট। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যে জিনিসটা নাকি উনি পাকাইছেন, ওনার কমিটি পাকাইছেন, এর সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে করবে? এই প্রবলেম তো পলিটিক্যাল পার্টিগুলি বাড়ায় নাই। পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিগুলো ওখানে বসে সিগনেচার করলো, যদি ওইটাই হুবহু থাকে, সেটাই যদি এরা অস্বীকার করতো এখন, তাহলে আপনি ওদের বলতে পারতেন যে আপনি ওখানে সাইন করে আসছেন, কে কেন করেন না। ওনারা তো বলছেন যা সাইন করলাম তা তো পাইলাম না। তো এটা তো হবে না। এখন কি হচ্ছে দেখেন, এখন কি হচ্ছে, এখন বিএনপি বলতেছে যে গণভোটই হবে না। আজকে শুনলাম তো বিএনপি বলে কিসের গণভোট, মেজর হাফিজ তো বলে দিছে। কি কারণে বলতেছে? এই সমস্ত হাঙ্কি পাঙ্কির জন্য বলতেছে। তো এটা তো ঠিক হয় নাই। এটা কি ছেলে খেলা নাকি রে ভাই? এতগুলি পলিটিক্যাল পার্টি, আবার আপনি 30টা ধরলাম, 30টা পলিটিক্যাল পার্টি, এরাই সব না, এর বাইরেও জনগণ আছে কিন্তু। তারপরে ওনাদের নিয়ে আপনি বসছেন, বসার পর সবাই মিলে একটা জায়গায় আসছেন, আসার পর এটা মানেন। মানলেও কিন্তু আমি আপত্তি করতাম যে না, আমি এটা মানি না, কারণ আমি পাবলিক, আমি বলতেই পারি, তাই না? কিন্তু সেইটা যেটা আপনার মাইন্ডে আসছেন, একসঙ্গে বসছেন, এতদিন যে আলোচনা করছেন, সেই জিনিসটা যেটা সিগনেচার করলেন, সেইটাও আপনি রাখেন না। আরেক লোক কি আপনি এনসিপি, তারা সমালোচনা করে, তুই তো বলে সিগনেচারই ক্রস নাই, তার তো এটা কি বলে সেটা। যাক, সব মিলে এখন যে অবস্থা আসছে, এখন এটা কি হচ্ছে? মূল যে জিনিসটা, এখন যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট সমাধানের কোনো স্কোপ আমি আপাতত দেখি না। আমরা তো খবরের কাগজে দেখছি যে এখন তারা এক ধরনের এখন বলতে সরকার সরকারের থেকে সরকার তো কিছু করতে পারবে দুই না। দলের সাথে এক ধরনের সমঝোতা ওই যে করার সিগনেচার চেষ্টা করছে, ওর বাইরে একটা শব্দ কমানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না, একটা শব্দ বাড়ানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না। যদি সরকার করতে চায় আরেকবার সাইন করাইতে হবে। যেটা আপনি জনগণের সামনে ক্লিয়ার করছেন, ওপেন করছেন, এর বাইরে আপনি কিভাবে করবেন? এটা সরকার চাইলে কি সব কিছু করতে পারবে? তাহলে তো ওটা ঐক্যমত্য হবে না। আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশন করছেন ভাই। যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে এই ঐক্যমত্য সংস্কার এত কিছু দরকার কি ছিল? সরকার শুরুতে বলে দিত যে আমরা এটা করবো, তা তো করে নাই। এখন এতগুলি লোক আপনি বসাইছেন, বসায় নিয়ে আলোচনা করাইছেন, করে নিয়ে একটা জায়গায় আসছেন, যে ফরম্যাটই হোক, সেই ফরম্যাটের মধ্যে ভালো আছে, মন্দ আছে, আপত্তি আছে। আমার আমি অনেক কিছু পছন্দও করি না, কিন্তু তারপরেও তো এতগুলি পার্টিকে আপনি এক জায়গায় দাঁড় করাইছেন, এক জায়গায় আইনে একটা ইয়েতে সিগনেচার করাইছেন, আর ওইখান থেকে আপনি চেঞ্জ করলেন কেন? কোন একটারে করলেন? কেন চেঞ্জ করেছে আপনার কি মনে হয়? চেঞ্জ করেছে ওদের মতলবই খারাপ ছিল, ওই আলী রিয়াজ সাহেবদের মতলবই খারাপ ছিল। তারা এরকমই কিছু একটা চাইছে, এটা আওলা বাজার দিয়ে গেলাম, এই আওলার কারণে এখন কোনো কিছু হবে না, এখন ওটা হাউকা বাজবে, বলবে না তাহলে আমাদের আরো কিছুদিন থাকা দরকার। এছাড়া আর কি হইতে পারে? আমি তো আর কোনো ব্যাখ্যা পাই না। নির্বাচন বিলম্বিত করার জন্য আমি তো ওরকমই মনে করি। আমি তো আপনার কনফার্মে বলতে পারবো না, এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপত্র জারি হয় নাই, কাজে এটা বলতে পারবো না, কিন্তু আমি মতলবটা এরকম দেখতেছি। জনাব মাহমুদুর রহমান মান্না, এই প্রসঙ্গে একদম ছোট করে জানতে চাই, কারণ আমার বিরতিতে যেতে হবে। আপনারও কি মনে হয় যে এটা সরকার কি এটা নির্বাচন পেছানোর জন্য করেছে? মনের কথা গোবিন্দ জানে, ওটা বলবো না। মানে এটা বলতে গেলে কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়ে বলতে পারবে, তো আসলে জানি না কেন করেছে, কিন্তু আমার কাছে মানে খুব ভদ্রভাবে যদি বলি তাহলে বলতে শিয়ার স্টুপিডিটি, এটা কেউ করে না। ধরা তো খেয়েছেন আপনি, আপনি বদলেন কেন, যে কেউ বলতে পারবে, বলে তাকে ডকে দাঁড় করতে পারবে, তার কিছু জবাব দেওয়ার মতো থাকবে না, এবং তাই হয়েছে। এবং এরপরে তার এটা করতে পারবে না। এখন জিনিসটা কি হতে পারে, ধরেন আমরা যাই হোক না কেন সলিউশন চাই, তো আমি বলি কি সরকার ইমিডিয়েটলি অন্তত এই 3টা পার্টিকেই ডাকবো, তাহলে আমাকে নাই ডাকলো, কিন্তু ডেকে কথা বলে একটা সিলভার লাইন বার করতে হবে। অনানুষ্ঠানিক একটা আলোচনা সরকারের সাথে হচ্ছে, এরকম একটা খবর আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা বিরতি থেকে এসে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল জনাব মাহমুদুর রহমান মান্না আপনার সঙ্গে, এবং যেই খবর আমি বলছিলাম যে প্রথম আলো এবং বিবিসি দুই জায়গায় আমি দেখেছি যে তারা বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের অনানুষ্ঠানিক আলোচনা চলছে। বলছেন যে কয়েকজন উপদেষ্টা নাকি যোগাযোগ করছেন, বিশেষ করে বিএনপি এবং জামায়াতের সাথে, এবং সরকার যেটি চিন্তা করছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার সেটি নিয়ে জামায়াত ছাড় দেবে, আর উচ্চকক্ষে পিআরের বিষয়ে বিএনপি ছাড় দেবে, সেটি সরকার পার্সু করছে। আপনিও বলেছেন যে সরকার কে দ্রুত রাজনৈতিক দলগুলোকে ডেকে কথা বলতে হবে, এর মধ্য থেকে পথ বের করে আনতে হবে, নইলে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বিতর্ক বাড়বে। এখন সব দায়িত্ব সরকারের, সরকার এখন চালকের আসনে, অনুঘটকের আসনে নয়। সরকারকে আসলে এখন চালকের আসনে আছেন না? সবসময় সরকার চালকের আসনে, সবসময়। যেহেতু সরকারই অর্ডার করতে পারে, মানে সরকারের উপরে আপনি কনফিডেন্স দিচ্ছেন যে ইভেন প্রেসিডেন্টের অর্ডার চলবে না। যেহেতু বলা হচ্ছে যে এইটা সো কল্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট নয়, আমি এগ্রি করি ওটার সঙ্গে, কিন্তু এটা বলা হচ্ছে, এবং এই কারণে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উনি এই অর্ডারটা দিতে পারেন। তো কনফিডেন্স তো দেওয়া হয়েছে, এটাকেও বিরোধিতা তো করছেন এখন। সেই দিক থেকে যদি দেখেন তাহলে এই পুরো জিনিসটা হ্যান্ডেল করেছে কে? প্রেসিডেন্ট তো আর করেনি, ওনারা হ্যান্ডেল করেছেন, ওনারাই এটা এন্ড আপ করবে, এটাই তো হওয়ার কথা। সেই অনুযায়ী তারা যদি প্রস্তাবটা দেয়, এইখানে আমি বলি বাই ডিকটেশন এটা হবে না। যে কথা ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি চাইবো যে সবারকে দিয়ে একটা ঐক্যবদ্ধের ভিত্তিতে করব, যতদূর মিলবে ততদূর করব, যা মিলবে না সেটা ভবিষ্যতের জন্য ছেড়ে দেবো। সেটা যদি করতেন তাও হতো। এখনও তিনি তাই করতে পারেন। 86টা পয়েন্টে আমরা একমত হয়েছি, 86টাই করবেন। কিন্তু যেটা আপনি বললেন প্রথম আলোর কথা বা বিবিসির কথা, ওটাতে ডিসেনশনের কি হবে? ডিসেনশনে মৌলিক কিছু বিষয় আছে। সেটা হচ্ছে মনে করছে তারা যে এক্সিকিউটিভের ক্ষমতা খুব ড্রাস্টিক্যালি কাট করা হয়েছে ওই প্রস্তাবের মধ্যে। কারণ সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো, একদম ইম্পর্টেন্ট পোস্টগুলো দেওয়া হয়েছে আপনার এই কনস্টিটিউশনাল কমিশনের উপরে। রাইট রং আমি বলছি না, এইটা বিএনপি চায় না। তারা মনে করে এইগুলো এক্সিকিউটিভের হাতে থাকা উচিত। আমাকে যদি ওপিনিয়নের কথা বলেন, আমি মনে করি যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে ব্যক্তির হাতে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত। না হলে আমরা ফ্যাসিবাদ থেকে বা স্বৈরতন্ত্র হওয়া থেকে মুক্তি পেতে পারবো না। এই ওপিনিয়ন নিয়ে পার্থক্য হতে পারে, সেটার ব্যাপারে বলা, এটা আলোচনা করতে হবে। কিন্তু এটা যে সমাধান করা যাবে না সেটা আমি মনে করি না। এইরকম আরও টিটবিটস আছে, নিটিগ্রিটিস আছে, সেগুলো আলোচনা করে আমি মনে করি সবই সমাধান করা সম্ভব। এইটা কনফিডেন্সে নেওয়া উচিত। 8 মাস ধরে এতগুলো পার্টি আলোচনা করেছে, অ্যাটমসফিয়ার কখনো পড়ে যায়নি। এরকম কোনো বাইরের সিমটম আসে নাই যে ঝগড়াঝাটি হচ্ছে, গোলমাল হচ্ছে, আমরা পারবো না। শুধু থিওরিটিক্যাল ডিবেটগুলি আসছে। তাহলে সেই ডিবেটগুলো আমরা আলোচনা করে সমাধান করতে পারবো না কেন? আমি মনে করি ওই সিলভার লাইন বের করা সম্ভব। যিনি একটু বুদ্ধিমত্তার সঙ্গে মোটামুটি নিষ্ঠার সাথে এই কাজটা সম্পাদন করবেন, তিনি এখান থেকে জিনিসটা বের করে নিয়ে আসতে পারবেন। তাতে যেরকমভাবে প্রথম আলো লিখেছে বা বিবিসি লিখেছে বলেছে, ওইটা না হলেও একটা কিছুটার মধ্যে থেকে বেরোনো সম্ভব, এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই, অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তিনি এমপি ইলেকশন করবেন, এবং তিনি হঠাৎ করেই ঢাকা 10-এর ভোটার হয়েছেন। যদিও ঢাকা 10 থেকেও যদি উনি ইলেকশন করতে যান, ওনার ঢাকা 10-এ ভোটার হতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি ভোটার হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকা থেকেই ইলেকশন করবেন। এবং বিএনপিও দেখা যাচ্ছে যে ওই আসন ফাঁকা রেখেছে। দুটো খবরকে একত্র করে অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি হয়তো তার জন্যই আসন ফাঁকা রেখেছে। আমার প্রশ্ন সেটি নয় যে বিএনপি তাকে আসন দিচ্ছে কি দিচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে একজন উপদেষ্টা যিনি এখনও ক্ষমতায় আছেন, এছাড়া আমি দেখলাম যে অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে তিনিও পদত্যাগ করে একটি দলের নমিনেশন নিয়ে তিনিও ইলেকশন করতে চান। সামনে আমরা বলেছিলাম ইতিহাসের সবচেয়ে সেরা ইলেকশন হবে, এরকম আমরা শুনতে চেয়েছিলাম। সেই পথে কি এগোচ্ছি কিনা? সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তিনি এখনও সরকারে আছেন এবং তিনি বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যেই ডিসিশন হবে উনি সেই ডিসিশন জানার পরে উনি আমাদেরকে জানাবেন উনি পদত্যাগ করবেন কি করবেন না, বা করলে কবে করবেন। উনি যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এটাকে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলাপ করে দিয়েছেন? এটা নিয়ে তো আমার সন্দেহ আছে। ওনার থাকা না থাকাটা সরকারের উচ্চ পর্যায়ে হতে পারে সিদ্ধান্ত, আমার কোনো সমস্যা নেই। কিন্তু উনি যে বলছেন আমি নির্বাচন করব, এটা কি ডক্টর ইউনূসের সঙ্গে আলাপ করে নিছেন? আমার তো ভাই সন্দেহ আছে। এই ভদ্রলোকটা হচ্ছেন কি, যেখানেই পা রাখছেন সেখানেই ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে,
এবং আনফর্চুনেটলি আলোচনাগুলো পজিটিভ আলোচনা হচ্ছে না, এবং উনি এটা এনজয় করছেন সামহাও। বাংলাদেশে এত আলোচনার মাধ্যমে কেউ ভোটার হয়েছে এই প্রথম দেখলাম। এর আগে কোনোদিন দেখি নাই যে একজন ভোটার হওয়ার সময় এত মিডিয়া কভারেজ পায়। উনি যখন একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হতে যান তখন ওটা মিডিয়া কভারেজ পায়। বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এত ভাগ্য নিয়ে মনে হয় এদেশে কেউ জন্মগ্রহণ করেন নাই। খালি ওনার ভাগ্যটা আমি দেখতে চাই নির্বাচনের ফল ঘোষণার সময়। ইলেকশন করুন, আল্লাহ রহমত, ওই এলাকার আমিও ভোটার, আমিও ধানমন্ডি এলাকার ভোটার, কাজেই আমি একটু দেখতেও চাই যে উনি কেমন ভোট টোট পান। যদি স্বতন্ত্র কি হয়, স্বতন্ত্র ইলেকশন করলে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি লিখে রাখতে পারেন। যদি স্বতন্ত্র ইলেকশন করে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি নিশ্চিত থাকেন। যাই হোক, সেটা অন্য হিসাব। কিন্তু কোশ্চেনটা হলো কি, একটা সরকার তারা নির্বাচন করতে চাচ্ছে এবং তাদের আকাঙ্ক্ষা হলো ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, একটা সাধারণ স্বাভাবিক নির্বাচন করা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা হলো কি আমরা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন চাই। এই কথাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এই মান্না ভাই সবাই ওনারা গত 14 বছর ধরে বলে আসতেছেন। সেই প্রত্যাশার সঙ্গে ওনার কর্মকাণ্ড এবং ওনার সরকারের কর্মকাণ্ড একদমই মিলে না, একদমই মিলে না। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি, যে যিনি নির্বাচনের সময় ক্ষমতায় থাকবেন, অথবা নির্বাচনের সময় মানে কি খালি নির্বাচনের দিন না, কিন্তু পুরো নির্বাচনটা পরিচালনা হবে, যে প্ল্যান হবে যে সময় যে সরকারের আমলে, সেই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, ওনাদের কোনো দল থাকবে না। নির্বাচনের বাকি আছে আর 3 মাসের 3 মাস, এবং খুব ভেরি মাচ আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু নির্বাচনী কর্মকাণ্ডই চলছে। আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই ঘোষণা যেদিন ডক্টর ইউনূস দিলেন ওই দিন থেকে কিন্তু নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, বেসিক্যালি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো সেরকম একটা সরকার উপদেষ্টা, আমি তো মনে করি যে এই সরকারের 2 জন উপদেষ্টার কারোরই নির্বাচন করা উচিত না। এর আগে যিনি ছিলেন নাহিদ ইসলাম, ওনারও নির্বাচন করা উচিত না ওনাদের, কিন্তু তারা নির্বাচন করতেছেন এবং বেশ বলে কয়ে করতেছেন। কিন্তু তো এই সরকারের তো নিরপেক্ষতা থাকছে না। এবং আমি মনে করি ডক্টর ইউনূস যদি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, ওনার উচিত হবে নির্বাচনের আগেই রিজাইন করা। কারণ এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করার সমস্ত যোগ্যতা হারাইছে, এটা আমি পার্সোনালি মনে করি। এবং ওনারা এই নির্বাচন করতে পারবেন না। তো উনি রিজাইন করলে কি সমস্যার সমাধান হবে না? নতুন সরকার আসবে যারা নাকি নির্বাচন পরিচালনা করবে, এটা সমস্যাটা কি? উনি নির্বাচন করার যোগ্য না, কারণ ওনার একজন উপদেষ্টা বলছে আমি নির্বাচন করবো, তাহলে উনি কিছুই করেন না। আমরা একটু এই বক্তব্য নিয়ে জনাব ফয়েজ আহমেদ আপনার কাছে যেতে চাই। যেই অন্তর্বর্তী সরকারের আন্ডারে ইলেকশন হবে আর 3 মাসের কম সময় বাকি আছে, সেই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এখন তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি ইলেকশন করবেন এবং এখনও তিনি সরকারে আছেন। এতে করে কি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়? আপনার কি মনে হয়? দেখুন, আপনার উপদেষ্টা পরিষদ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে সমস্ত উপদেষ্টারা শুধুমাত্র যে জনাব আসিফ সজীব ভুঁইয়া বা মাহফুজ আলম ওনারা দুজনই নির্বাচন করবেন, বিষয়টা এরকম নয়। উপদেষ্টাদের মধ্যে আরও কেউ আগ্রহ প্রকাশ করতে পারে, নির্বাচন করার আগ্রহ যে কারোরই থাকতে পারে। সেক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে তারা সরকার থেকে বেরিয়ে যেতে হবে। কতদিন আগে বেরিয়ে যেতে হবে সেটির কোনো খুব স্বাভাবিক, যদি আপনি একদম আইনি কেতাবি জায়গায় থাকেন, আইনের মধ্যে থাকেন, তাহলে নির্বাচনের সময়টা তো আমরা আরো 16 বছর থেকে নির্বাচন মানুষ চাচ্ছে, সেটা নির্বাচনের সময়। কিন্তু এর তো একটা আইনি ভিত্তি আছে, আইনি ভিত্তি পরিষ্কার, যে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের ফলাফলের যে গেজেট, আনুষ্ঠানিক গেজেট, সেটা প্রকাশ পর্যন্ত সময়কে নির্বাচনের সময় বলা হয়। তো সেই সময়ের আগে তাদেরকে, যারা নির্বাচন করতে চান, তাদেরকে অবশ্যই উপদেষ্টা পরিষদ থেকে সরে যেতে হবে। এর মধ্য দিয়েই সরকার তার নিরপেক্ষতা নিশ্চিত করবে। সুতরাং এইটা প্রত্যাশা অনেক রকম হতে পারে বা বলার জন্য অনেক কিছুই বলা যেতে পারে, সেটা হচ্ছে কথার কথা। আমি মনে করি বাস্তবতা হচ্ছে সরকার আইনের ভিত্তিতে চলবে। আইনে যেটা বলা আছে, আইনের সময়ের আগে সরকারের সিদ্ধান্ত তো পরিষ্কার। এর আগে কোনো অন্তর্বর্তী সরকার থেকে কি এ ধরনের নির্বাচন করার ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে আপনার জানা মতে? এর আগে কি এ ধরনের কোনো অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ছিল আপনার জানা মতে? আমি জানি না। সো সেটা একটা ভিন্ন প্রশ্ন। এর আগে কখনো অন্তর্বর্তীকালীন সরকার এরকম ছিল কিনা আমার জানাই নেই।
সো এরকম আপনি বলেছেন সরকার যে তফসিল ঘোষণার আগে যদি বা তফসিল ঘোষণার সময় যদি উনি দায়িত্বে না থাকেন তাহলে আপনি এর মধ্যে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেফিনেটলি নট, আইনগতভাবে কোনো সমস্যা আপনি দেখছেন না? ডেফিনেটলি নট। ইভেন আপনার এই যে উনি যেই পদে আছেন, মানে আমি যদি খুব আইনের দিকে দেখি, এই পদে থেকে ইলেকশন করাতে তো আইনি কোনো ব্যত্যয় নাই, আইনের কোনো বাধা নাই। সরকার তার নিরপেক্ষতা নিশ্চিতের স্বার্থে বলছে যে নির্বাচনে যারা অংশ নিতে চান তারা নির্বাচনের সময় সরকারে থাকতে পারবেন না, এটা তো পরিষ্কার। সো এখানে নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন আসতে পারে? বা ভাই যেটা বলছেন যে প্রফেসর ইউনূসের উচিত হবে পদত্যাগ করা নির্বাচনকালীন সরকারের কাছে দেয়, এটা যদি রাজনৈতিক দলগুলি যদি বসে সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় প্রফেসর ইউনূস আপত্তি করবেন না। দলগুলি যদি সিদ্ধান্ত নেন উনি তো যে এর মধ্যে একবার করতেও চেয়েছিলেন, ওনার অধীনে, সেটা আমি জানি না উনি করতে চেয়েছেন কিনা, এটা আমার অফিসিয়ালি এই ধরনের কোনো জিনিস আমার জানা নেই। সুতরাং রাজনৈতিক দলগুলি যদি সবাই মিলে এই বিষয়ে সিদ্ধান্ত হয় যে প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন উনি চলে যাবেন, অসুবিধা কি? জি, জনাব মাহমুদুর রহমান মান্না, এই প্রসঙ্গে আপনি কি মনে করেন যে উপদেষ্টা নির্বাচন করবেন তাতে করে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে? মানে এই যে প্রশ্নটা করছেন না, সেটাই অবাক লাগছে আমার কাছে। উনি কোনোভাবে নিরপেক্ষ হতে পারেন না যদি উনি নির্বাচন করেন। প্রথম কথা হচ্ছে এই ভদ্রলোকের কোনো পার্টি আছে নাই, উনি একটা পার্টি চুজ করবেন, সেটাতে উনি যাবেন। তো বলেছেন উনি স্বতন্ত্র হিসেবে দাঁড়াবেন। জি, স্বতন্ত্র হিসেবে দাঁড়াবেন উনি বলেছেন। উনি হয়তো বলছেন, কিন্তু পত্রপত্রিকাতে মেলা কথা লেখা হচ্ছে, কার কার সাথে কথা বলছে, কি কি নেগোশিয়েট করছে, এগুলো কথাবার্তা শোনা যাচ্ছে না। যদি দেখা যায় যে শেষ পর্যন্ত কোনো পার্টির পক্ষ থেকে দাঁড়ালেন, তখন তার জবাব কে দেবে? উনি বলবে যে না, আমি স্বতন্ত্র হওয়ার চেয়ে দেখলাম যে এটা দাঁড়ানো ভালো হয়েছে। মোট কথা হচ্ছে, ধরেন উনি যদি উপদেষ্টা না হতেন, ওনাকে এই নির্বাচন করবার সুযোগ উনি পেতেন? উনি দাঁড়াবার সাহস করতেন? ঘোষণা দিতে পারতেন যে আমি নির্বাচনে দাঁড়াবো? তাকে কেউ বলতো যে আপনি নির্বাচনে দাঁড়ান, আমরা আপনাকে নমিনেশন দেবো? কিচ্ছু হতো না। হি উড বি অ্যান আননোন পারসন। কোনো নির্বাচনের ব্যাপার না। একজন সাধারণ মানুষ যেরকম স্বতন্ত্র দাঁড়ান, উনি সেরকম দাঁড়াতেন। তার মানে এই যে পাওয়ারটা, এটা পুরাটা ওয়েট দিয়েছে তাকে এই ইলেকশনে দাঁড়াবার জন্য। সেটি তো মিসইউজ অফ পাওয়ার। এটার জন্য ধরে কনস্টিটিউশনে লেখা আছে কি নাই সেটা তো অন্য আলোচনা, কিন্তু ইথিক্স আছে সেটা কি একটা। উপদেষ্টা হওয়ার জন্য নাকি জুলাই আন্দোলনের একজন খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হওয়ার জন্য? যেই সুবিধার কথা জুলাই আপনি আন্দোলনে বলছেন, এরকম আরো গুরুত্বপূর্ণ লোক তো আছে, সেরকম কাউকে কি পাচ্ছেন? তাকে নিয়ে কি এত কথা হচ্ছে না? ইট ইজ পাওয়ার। এবং কোন পাওয়ারে আছেন? সবচাইতে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, যেটা লোকাল গভর্নমেন্ট দেখে। সারা বাংলাদেশের গ্রামান্তরে যিনি যেতে পারেন, কাজকর্ম দিতে পারেন, রাস্তাঘাট বানাতে পারেন, রিলিফ দিতে পারেন, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিতে পারেন, তো ওটা ইউজ করতে এমনি পারা যায়। এটা খুবই স্পষ্ট। ক্ষমতা ব্যবহার করে তিনি জনগণকে কাছে টানার, জনগণের কাছে যাওয়ার সব রকম সুবিধা পান। উনি এটা করা উচিত নয়। ইথিক্যাল কোশ্চেন বলছি, আমি লিগ্যাল কোশ্চেন তুলছি না, কারণ এই ব্যাপারে কোনো ব্যাখ্যা তো নাই। কিন্তু উনি যদি বলেন আইনগত কি কোনো বাধা আছে, না আইনগত বাধা নাই, কিন্তু সবই কি আমরা আইন মেনে চলি? আমি আইনকে ফাঁকি দিয়ে একটা অন্যায় কাজ করলাম, তাই বললাম না আইন কি আমাকে দেখেছে, তো এটা কি কোনো কথা হলো? আপনি তো অন্যায় করেছেন, আপনার বিবেক তো জানে, আপনি নিজে জানেন, দেশের মানুষ জানে আপনি যেটা করেছেন সেটা ক্ষমতায় না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন না। অতএব এটা প্রশ্নবিদ্ধ হওয়া কেন? আমি মনে করি যে এটা একটা অন্যায় কাজ হচ্ছে। আর বিএনপি যে সেই আসন ফাঁকা রেখেছে, বিএনপি যদি এখন সত্যি তার জন্য আসন ফাঁকা রেখে থাকে, তাহলে এথিক্যাল দিক থেকে বিএনপির অবস্থান কেমন বলে আপনি মনে বিএনপি এই ধরনের অন্যায় প্রশ্রয় দিচ্ছে, তার মানে নিশ্চয়ই, মানে বিএনপি তার জন্যই ফাঁকা রেখেছে, আপনি তো বলতে পারবেন না এখন। আমি যেহেতু প্রশ্নটা করেছেন, কিন্তু আজকে আমি আজকে খবরে দেখছিলাম যে ব্যারিস্টার অসীম, যিনি ওখান থেকে ইলেকশন করার জন্য হয়তো চাচ্ছিলেন বা একজন, মানে তিনি আশা করছিলেন যে তিনি হয়তো নমিনেশন পেতে পারেন, সেখানে তিনি বলেছেন অলরেডি যে উড়ে এসে জুড়ে বসা বা ক্ষমতার এইভাবে দম্ভ দেখিয়ে কেউ এসে এখানে ইলেকশন করবেন, সেটা ওনারা মেনে নেবেন না ওখানকার জনগণ। তো বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত তার দিকেই এক ধরনের, আমি যতদূর জানি ব্যারিস্টার অসীমকে সিগন্যাল দেওয়া হয়েছে ওইখানে কাজ করতে। এই অনুযায়ী উনি ব্যানার পোস্টার সব লাগিয়েছেন, ক্যাম্পেইনে নেমেছেন। কিন্তু এই ধরনের দলগুলো এমনি তো দলেরও তো নিয়ম আছে যে দল যে সিদ্ধান্ত দেবে, কোনো একজন নেতা বা যে স্তরেরই হোক তিনি সেই দলের সিদ্ধান্ত মানবেন। উনি অ্যাগ্রিভড হতে পারেন, সেই মানে তার গ্রিভান্সেসটা উনি বলেছেন, সেটা বলতেও পারেন উনি, তার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু যে দল এটা করলো সেই দল তো এই প্রশ্নের সামনে পড়বে যে কথা আমরা এখানে আলোচনা করেছি, এই প্রশ্ন আমরা তুলছি, এই দলকে সেই জবাব দিতে হবে না। যদি তারা নাও দেয়, তারা এই প্রশ্ন উঠতে পারে না তাদের সম্পর্কে, এটা তারা জানে তারা কি করবে। কিন্তু এখন আপনি দলকে ডকে তুলতে পারছেন না,
কারণ তারা যে তার জন্যই দিয়েছে তা তো না। ধরেন আমার আসনে তো দেয়নি, এরকম অনেকগুলো আসনে দিয়েছে, 237টা দিয়েছে, বাকিগুলো তো খালি আছে, খালি তো রেখেছে তারা, এটা একটা কোনো কারণে খালি রেখেছে, বলেছে এখানে কাকে কাকে দেওয়া হবে সেটা তারা পরে সিদ্ধান্ত করবে, এই জন্য এখন বলতে পারছেন না। কিন্তু যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আমি মনে করি এইটা বিএনপির নেতৃবৃন্দের খেয়াল রাখা উচিত। গণতন্ত্র নির্মাণ মানে ট্রিক নয়, গণতন্ত্র নির্মাণ মানে হচ্ছে যে চালাকি করে আপনাকে হারিয়ে দিলাম, এটা গণতন্ত্রের স্পিরিটটা। গণতন্ত্র আলটিমেটলি একটা রিফাইন জিনিস, এটা একটা পরিশীলিত জিনিস, এটা একটা আশ্রয় পাওয়ার মতো জিনিস। মানুষ যেখানে শেল্টার পাবে মনে করবে এই পথটা ভালো, আপনি কিন্তু সেটা বন্ধ করে দিচ্ছেন এগুলোর মধ্যে দিয়ে। এইটা দিয়ে নতুন বাংলাদেশ বলেন, ভালো দেশ বলেন, ভালো রাজনীতি বলেন, সেটা করতে পারবেন না। জি, জনাব মাসুদ কামাল, আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং পরদিনই শোনা গেল যে ঢাকা 18 আসন থেকে তিনি এমপি ইলেকশন করতে আগ্রহী এবং বিএনপিও ভেবে দেখছে বলে খবর শোনা যাচ্ছে। আজ তার একটি বক্তৃতার অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং শহীদ পরিবারের সদস্য হিসেবে তার রাজনীতিতে আসার একটা ইতিবাচক প্রতিক্রিয়া মানুষের মধ্যে হতে পারত, কিন্তু সেটি হয়নি। এর কারণ কি আপনার মনে হয়, বা পুরো ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা আমি নিজেও মনে করি, দেখেন ভাই, একসময় হবে জানেন, রাজনীতির প্রতি মানুষের যে একটা অনীহা তৈরি হয়, এটা কিন্তু এই সমস্ত কারণেই হয়। যে একজন লোক মনে করেন এতদিন ধরে রাজনীতি করছে, গত 15 বছর ধরেন, আপনি যে দলই করুক, সে তো সেই দলের হয়ে সেই দলের শ্রম দিয়েছে, তার একটা তো সময় দিয়েছে, অনেকে অর্থও দিয়েছে। তারা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছে। তো সেখানে আপনি হুট করে এমন একজন লোককে দিলেন যার কোনো কন্ট্রিবিউশন নেই এই দলের প্রতি, তাহলে কী হবে? সবাই কিন্তু ওরকমভাবে ভাববে যে এইভাবেও তাহলে তো এমপি হওয়া যায়, এইভাবে মনোনয়ন পাওয়া যায়। তাহলে যারা এতদিন এই ত্যাগটা করলো, অনেক বিএনপি লোকজনকে আমি জানি যারা নাকি এলাকায় থাকতে পারে নাই। আমি একজন লোককে জানি যিনি তার মায়ের জানাজায় অংশ নিতে পারে নাই বিএনপি করার কারণে। এই কেরানীগঞ্জের ঘটনা বলতেছি, পারে নাই ভাই, পালায় পালায় তাদের থাকতে হয়েছে। তো তাদের এই যে দলের জন্য এই যে ত্যাগ, এই স্যাক্রিফাইস, এটা কোনো মূল্যায়ন হবে না। সে যদি অযোগ্য হয় অন্য কারণে হবে, কিন্তু আপনি তার মাঝখানে তার দলের 20 জন লোক আছে, আপনি যে কোনো একজনকে দেন, যার বেশি ত্যাগ আছে তাকে দেন আপনি। কিন্তু তাকে হচ্ছে আপনি এমন একজনকে নিয়ে আসলেন যে তার একটা পরিচিতি আছে, যেমন আগের বার দেখলাম যে চিত্রনায়িকা অমুক গায়িকা ফাইকে নিয়ে আসছে, ওনারা পারছে। উনি শেখ হাসিনা উনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতেন, উনি যে এত পাওয়ারফুল নিজেকে মনে করতেন, সেটা প্রমাণ করার জন্য উনি ওইভাবে টুকাই নিয়ে আসতেন, দেখো আমি টুকাই আনছি, এটাই তোমাকে মানতে হবে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আওয়ামী লীগ ক্রিকেটার ফ্যামিলি থেকে নিয়ে আসতো আর বিএনপি শহীদ পরিবার থেকে নিয়ে আসছে। না, এটা ওনার খুবই সুইপিং কমেন্ট। আওয়ামী লীগ ক্রিকেট ফ্যামিলি থেকে আনবে কেন? আওয়ামী লীগ গায়ক টায়কও আনছে, নায়কও আনছে, নায়ক গায়ক সবই আনছে। এই ধরনের প্রবণতা ইন্ডিয়াতেও আছে, কিন্তু আছে। বাট আমার কথা তা না, আমার কথা হলো কি যে মানে মানুষের যারা এখানে ত্যাগ করে আসছে, যারা অনেক স্যাক্রিফাইস করছে দলের জন্য, তাদের কোনো মূল্যায়ন তো থাকা উচিত। আমি সবসময় মনে করি ভাই যে নির্বাচনে মনোনয়নে রাজনীতিবিদদেরকে আনা উচিত, তাহলে কিন্তু ভালো। এখন কি হচ্ছে, এখন সবারই কিন্তু এটা মানে এক পর্যায়ে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। আমি ধানমন্ডির কথাই বলি, এমনি 2 জন ক্যান্ডিডেট আছে, আমি 2 জনকে মনে করি দুজনই যোগ্য। শেখ রবিউল আলম রবি আছে একজন, আরেকজন হলো আপনার বেশর অসীম আছেন, দুজনই ভদ্রলোক, দুজনই আমাদের পরিচিত লোক, টকশো তো প্রায় দেখি দুজনকেই। এই দুজনের মধ্যে যদি যে কোনো একজন হয়, যে কোনো একজন হোক, তা আরেকজনের কিন্তু একটা সান্ত্বনা থাকে যে ওরও তো একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে, হয়তো এই কারণে এটা হয়ে গেছে, দুজনই তার মনোনয়ন পাবে না। কিন্তু সেখানে যদি বাইরের একজন লোক হয় যার কোনো কন্ট্রিবিউশন নাই দলের প্রতি, এবং তার কারণে ওই একটা নমিনেশন দেওয়ার কারণে সারা দেশেই দলটা উজ্জ্বল হয়ে যাবে, তাও না, তাহলে কেন? তাহলে একজন ব্যক্তির ইচ্ছা, অথবা একটা গ্রুপের ইচ্ছা, অথবা কয়েকজন সেন্ট্রাল লিডারের ইচ্ছা, তো এটা যদি হয়, এই যে মনোনয়ন প্রক্রিয়াটা, আমি এই প্রক্রিয়াটাকে পছন্দ করি না। হয়তো এই প্রক্রিয়া সুফল আছে আমি যাই না, বলতে পারবো না, কিন্তু আমি এটাকে পছন্দ করি না, মনে করি এটা হওয়া উচিত না। তো এটা বরং বিরাজনীতিকরণের যে একটা প্রক্রিয়া, ওটাকে বরং উৎসাহিত করে। মানুষ মনে করে ঠিক আছে, আমি তাহলে যদি জেনারেল হই, ওখানে রিটায়ারমেন্ট হয়ে নিয়ে আমি এসে নিয়ে এমপি হয়ে যাবো, এমপি হলে মন্ত্রী হবো, এরকম একটা এই বিরাজনীতিকরণটা কিন্তু দেশের সর্বনাশটা কিন্তু করছে আর কি, এবং আগামী তো করতে থাকবে। এটা ঠিক না। জি, জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে আবার যেতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্য নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হয়েছে। সেখানে তিনি যে 7 দিন সময় বেঁধে দেওয়া যে সরকারের, সেটি নিয়ে সরকারের
বেশ কঠোর ভাষায় সমালোচনা করেছেন, যেটি কিছুক্ষণ আগে মান্না ভাই বলছিলেন। উনি যেটি বলেছেন সেটি যদি সরাসরি আমি বলি, আপনারা কোনো নির্বাচিত সরকার না, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এরকম কোনো এখতিয়ার নাই আমাদের ডিকটেট করার, যে 7 দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত না নিলে আমরা সিদ্ধান্ত নেব। এত শক্তি প্রদর্শন আপনাদের বোধ হয় মানায় না। জি, আমি আপনার মন্তব্য। জনাব সালাউদ্দিন আহমেদের সঙ্গে আমি একমত এই বিবেচনায় যে সরকার কোনো ডিকটেট করেনি, সরকার ডিকটেট করতেও চায় না পলিটিক্যাল পার্টিগুলিকে। আপনি যদি যে প্রেস কনফারেন্স থেকে, উপদেষ্টা পরিষদের বৈঠকের পর যে প্রেস কনফারেন্স থেকে রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানিয়েছে, যে যেই সংকট সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে, যে সমস্ত বিষয় নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছে, সেই বিবাদটা নিরসনের জন্য আমরা রাজনৈতিক দলগুলির কাছ থেকে সহযোগিতা চাই। আমরা আশা করব যদি সেটা 7 দিনের মধ্যে হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। এইখানে আপনি আলটিমেটাম বেঁধে দেওয়া বা ডিকটেট করা, যে 7 দিন আজকে শেষ হলো, হ্যাঁ শেষ মানে হলো কি, সরকার বলেছে 7 দিনের মধ্যে ভালো হয়। সুতরাং এই সরকার কি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে সহযোগিতা চাইতে পারে না? নিশ্চয়ই সহযোগিতা চাওয়াকে ডিকটেট হিসেবে দেখবেন না। এখন ধরুন কাগজে লেখা হলো বা মিডিয়ায় প্রচার হলো সরকার 7 দিনের আলটিমেটাম দিল। আমি ধারণা করি ওই আলটিমেটাম শব্দটি, যেটি গণমাধ্যমে এসেছে এইভাবে, তার ভিত্তিতেই উনি বক্তব্যটা দিয়েছেন। এর ফলে বক্তব্যটা এমন শোনাচ্ছে। আদারওয়াইজ সরকার কেন ডিকটেট করবে পলিটিক্যাল পার্টিকে? সরকারের এই কাজ না। এই সরকার ওই ধরনের 7 দিন শেষ এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা হয়নি। এখন সরকার কি করবে? ওকে, আপনি এটা ওই মান্নাভাইয়ের সঙ্গে আলোচনা করছিলেন, সেক্ষেত্রে এই সরকার কিন্তু শুরু থেকেই প্রকাশ্য অপ্রকাশ্যে রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তো এই ইস্যুতেও যে সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির যোগাযোগ নেই তা নয়, যোগাযোগ নিশ্চয়ই আছে, একই প্রক্রিয়ায় যোগাযোগ আছে, পার্টিকুলারলি এই বিষয়ে হয়তো যোগাযোগ আছে। সরকার ধারণা করছি যে আগামী বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে এই দিনেই উপদেষ্টা পরিষদের বৈঠক হয়, 13 তারিখ। হ্যাঁ 13 তারিখ সেই বৈঠকটা অনুষ্ঠিত হবে। সেখানে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে পরবর্তীতে তারা কি করবে। সরকার সহযোগিতা চেয়েছে রাজনৈতিক দলগুলির কাছ থেকে, যে তারা একটি রেসপন্স করবে। অনানুষ্ঠানিকভাবে কি রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলোচনা চলছে সরকারের? আমি তো আপনাকে বলছি, এই সরকার শুরু থেকেই এখন পর্যন্ত নিয়মিতই আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রায় প্রত্যেকটা ইস্যুতেই আছে। সুতরাং এখনো চলছে কিনা এই প্রশ্ন আর প্রয়োজন নেই, চলছেই, আছে। এখন উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবারে কি সিদ্ধান্ত নেয় সেটা পরিষদের বৈঠকেই সব উপদেষ্টা বসেই সিদ্ধান্ত নেবেন, তার আগে কিছু বলার কোনো সুযোগ নেই আসলে। আচ্ছা, 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের, আমার মনে হয় তাই। জি। জনাব মাহমুদুর রহমান মান্না, আবারও আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন ফয়েজ আহমেদ বলছিলেন যে সরকার ডিকটেট করেনি, এটা আসলে গণমাধ্যম এইভাবে ফ্রেম করেছে জিনিসটাকে, তারা বলেছে আলটিমেটাম, সেই জন্য এমন শুনিয়েছে। কিন্তু সরকার আসলে ডিকটেট করেনি, সরকার রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে, যেটি তারা করতেই পারে। সেটা হতেই পারে। এটার উপরে তো আসিফ নজরুল একটা ব্যাখ্যা দিয়েছেন। যখন প্রশ্ন করা হয়েছিল যে এর উপর ডিকটেট করতে পারেন কিনা, তখন উনি বলেছেন যে ডিকটেট করিনি, আমরা আপনাদের কাছে সাজেশন চেয়েছি। কিন্তু এইটা যখন প্রতিবাদ হয়েছে তারপরে বলেছেন। নিউজটা যখন হলো তখন কি মানে সাংবাদিকরা ইচ্ছামতো নিউজ করতে পেরেছে, তারা সরকার থেকে নেয়নি কিছু। সরকার কি বলেছে? তাদের কোনো প্রেস নোট ছিল, কোনো হ্যান্ড আউট ছিল? জানি না। তো সরকার কিভাবে এটাকে পয়েন্ট করেছে আমি জানি না। সেই কারণে তাদের সম্পর্কে এটা বলতে পারে যে কেউ, যে কারণে সারদী সাহেব বলেছেন। আর এইটা কিন্তু খুবই সত্যি কথা। ওনারা অ্যাটিটিউড এখন যেভাবেই ব্যাখ্যা করুক, শেষ পর্যন্ত মানেটা তো তাই, 7 দিনের মধ্যে আপনাদের সাজেশন চাই। আমি তো বলতেই পারি, কেন আপনারা কী করতে আছেন? আপনারা দায়িত্বে আছেন কেন? আপনাদের দায়িত্ব আপনি করেন, আপনি বলবেন কেন? এটা বলতে পারি। কিন্তু আমি যদি সেটা নাও বলি, তারপরেও এটা ঠিক যে সরকার এই ক্ষেত্রে তাদের দায়িত্ব অ্যাভয়েড করতে চেয়েছেন। ভেরি সিম্পল। আমি এটার মধ্যে আবার কোনো কোয়ালিফিকেশন দেখতে, আমি মনে করি কোনো কোয়ালিফিকেশন এটার মধ্যে নাই। কিন্তু দায়িত্বটা কি প্রকাশ্যে অ্যাভয়েড করতে চেয়ে আবার অন্তরালে এক ধরনের নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে? মানে এরকম হয় না অনেক সময় যে আপনার উপর দায়িত্ব আছে, কিন্তু আপনার কাছে বোঝার মতো মনে হচ্ছে, ভালো লাগছে না, এনজয় তো করছেনই না, এমনি কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তখন হতাশে বলছেন আমি না, তারা করবে। যেটি আপনি বলেছেন যে অভিমান থেকে করেছে কিনা সরকার? অভিমান থেকে করতে পারে, হতাশা থেকেও করতে পারে। মানে
কীরকম, আমি আজকে একটা ফেসবুকে ইয়েতে দেখলাম ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছে, বলছে আমি ইলেকশন করতে পারবো না। যদিও ফেসবুক সব বিশ্বাস তো করা যাবে না, কিন্তু তারপরেও এই কথা আগেও আমি শুনেছি, উপদেষ্টাদেরকে কেউ প্রথমেই বলেছেন আগেই অনেক ভালো ছিলাম, 4 লাখ টাকা মাত্র বেতন দেন, আরও বেশি কামাই করতাম, নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারতাম, লাইফকে আমাদের মতো এনজয় করতে পারতাম, এইখানে এসে তো পারছি না। এরকম হতেই পারে, কিন্তু এই দায়িত্ব অনেকে এনজয় নাও করতে পারেন। প্রথমে হয়তো দেশপ্রেম থেকে এসছেন, প্রথমে হয়তো ভালো কিছু বোধ করে এসছেন, পরে বিরক্ত হয়েছেন। শাহাবুদ্দিন সাহেবকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, কিছুদিন পরে থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনি কীরকম ফিল করেন, উনি বলে 2 নেতৃত্ব আমাকে একটা অ্যাক্টিভ ভলকানের উপর বসিয়ে দিয়েছে, এরকম বলেছেন। তার মানে তার কাছে ভালো লাগেনি। এরকম আমাদের মানে ক্ষমতাটা কাঁটার কিন্তু মতো। ভালো না লাগলেও তো তিনি অভিমান করে সরে যাননি। না, অভিমান করে সরে যাননি তো, অনেক উনি খুবই পারফেক্টলি দায়িত্ব পালন করে জি, গেছেন, জি। সেটাই হওয়ার কথা। এইখানে সেটা যে হচ্ছে, সরকার তো প্রেমিকা না যে সরকার অভিমান করে সরে যাওয়ার অপশন থাকবে সরকারের। না না, শুধু প্রেমিক কেন, ছেলেও তো বাবার উপর রাগ করে চলে যেতে পারে, ওইটা না। আমি বলছি অভিমান করবার এখানে সুযোগ নাই। রাজনীতি কিন্তু খুব নিষ্ঠুর জিনিস। এটা মানে এরকম করেই আপনাকে বেঁধে রাখে যে আপনি দায়িত্ব পালন করার বাইরে যখনই যাবেন তখনই আপনি ব্লেমড হবেন, সবাই আপনাকে দোষ দেবে। আপনার যত অসহায়তা থাকুক কেউ আপনার প্রতি সিম্প্যাথি দেখাবে না। রাজা যদি ব্যর্থ হয় তাই ব্যর্থতারই সমালোচনা করবে। এটা প্রফেসর ইউনূস সহ এই সরকারে যারা আছেন তাদের বোঝা দরকার যে তারা দায়িত্বটা পালন করতে যদি না পারে তাহলে সমালোচনার মধ্যে পড়বেনি। তারা তো অসংখ্য পারেননি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি তিনজনকে। জাস্ট মান্না ভাইকে জাস্ট 30 সেকেন্ডস দিব। মান্না ভাই, আপনার মানে আপনি যেটা বলছিলেন যে যেটা রিয়াকশনটা আসিফ নজরুল আগে দেখালো, ওই প্রেস কনফারেন্সে যেখানে বলেছেন, ওখানেই একজন সাংবাদিক প্রশ্ন করেছেন আপনারা আলটিমেটাম দিচ্ছেন কিনা, উনি ব্যাখ্যা দিয়েছেন যে আলটিমেটাম নয়। এবং আপনি যেটা বলছেন প্রকাশ্য প্রেস কনফারেন্স লাইভ এবং পরবর্তীতে সরকারের দিক থেকে বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে, সেখানে ভাষাটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে যদি সম্ভব হয় আপনারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিক নির্দেশনা সরকারকে দিন, আপনাদের দিক নির্দেশনা পাওয়া গেলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হবে। এটা ছিল ল্যাঙ্গুয়েজ। সো এখানে তো ডিক্টেটের কিছু নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমার হাতে আর একদমই সময় নেই। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল রাত 11:30 আবারও কথা হবে নতুন কোনো বিষয়।